আজকে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে দ্য কেমিস্ট্রি অফ কার্বন। কি না, সেই জিনিসটা হচ্ছে দ্য কেমিস্ট্রি অফ কার্বন। সো খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ কেন আমরা আলাদা করে এই কার্বন অ্যাটমটার কেমিস্ট্রিটাকে জানবো, মানে কার্বন অ্যাটমটা তার ডিটেল কনসেপ্ট কেন জানবো, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির রেসপেক্টে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। কেন? অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমরা জানি যে অর্গ্যানিক কেমিস্ট্রিতে যারা ক্লাস 10-এ অর্গ্যানিক কেমিস্ট্রি পড়েছে বা যারা অর্গ্যানিক কেমিস্ট্রি সম্পর্কে জানে তারা জানে যে অর্গ্যানিক কম্পাউন্ড বা জৈব যৌগ মূলত তৈরি হয় কী দিয়ে? জৈব যৌগ মূলত তৈরি হয় কার্বন দিয়ে। কার্বন ও হাইড্রোজেন ঘটিত যৌগই হচ্ছে জৈব যৌগ। তো জৈব যৌগে যদি অলওয়েজ কার্বন প্রেজেন্ট থাকে, মানে যে কোনো জৈব যৌগ যদি আমি অ্যাজ ফর এক্সাম্পল নিই তাহলে তার মধ্যে কার্বন প্রেজেন্ট থাকবে। দ্যাট মিন্স কার্বন যদি তার মধ্যে প্রেজেন্ট থাকে, তার মানে কার্বনের যদি আমি কেমিস্ট্রিটা না জানি তাহলে নিশ্চয়ই আমি সেই সমস্ত জৈব যৌগের কেমিস্ট্রিটা জানতে পারবো না, আমি জানতে পারবো না। তো এর রেমিডি কি হতে পারে? এর প্রতিকার একটাই, আমাকে কার্বনের কেমিস্ট্রিটা জানতে হবে। সো আজকে আমি কেমিস্ট্রি অফ কার্বন মানে কার্বনের ডিটেল কেমিস্ট্রিটা ডিসকাস করছি। কার্বন তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। এটা আমাদের সবার জানা যে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। এবং কার্বন কার পরে অবস্থিত? কার্বন অবস্থিত বোরনের পরে। আমরা জানি বোরন হচ্ছে 5, কার্বন 6 আর নাইট্রোজেন হচ্ছে 7। বোরন হচ্ছে 5, কার্বন হচ্ছে 6, নাইট্রোজেন হচ্ছে 7। তো পরমাণু ক্রমাঙ্ক মানে কি? তার মধ্যে প্রোটন সংখ্যা, অর্থাৎ কার্বনের একটা পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে 6। কিন্তু এখানে আমি যেটা লিখেছি যে সেখানে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক তো আমি 6 দেখিয়েছি, ভেরি গুড, বাট কার্বনের পারমাণবিক ভর আমি 3টে দেখিয়েছি। এটা কেন? না, আমরা জানি যে যদি পরমাণু ক্রমাঙ্ক 1 হয় কিন্তু পারমাণবিক ভর আলাদা হয়, সেই সমস্ত পরমাণুগুলোকে একে অপরের কী বলা হয়? আইসোটোপ বলা হয়। ফর এক্সাম্পল, আমরা আইসোটোপের কীরকম এক্সাম্পল দিতে পারি? আমরা আইসোটোপের এরকম এক্সাম্পল দিতে পারি 1H1, 2H1, 3H1, আমরা এক্সাম্পল দিতে পারি। তাহলে এরা কি পরস্পরের আইসোটোপ মানে কি? না দেখো এখানে এদের কিন্তু এই যে প্রোটন সংখ্যাটা কিন্তু সেম, সবারই প্রোটন সংখ্যা 1, কিন্তু এই ভর সংখ্যাটা, পারমাণবিক ভর সংখ্যা, সেই ভর সংখ্যাটা কিন্তু ডিফারেন্ট। ভর সংখ্যাটা কিন্তু এখানে 1, এখানে 2, এখানে 3। সেরকমই কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কার্বনের ক্ষেত্রে এরকম 3টে আইসোটোপ দেখা যায়। 12C6, 13C6 আর 14C6, যেখানে আমি খুব ভালো করে মাইনিউটলি অবজার্ভ করে বুঝতে পারছি যে কার্বনের নাম্বার অফ প্রোটনস কিন্তু এখানে সেম, মানে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা কিন্তু সেম, বাট কি দেখো পাল্টাচ্ছে কি? ভর সংখ্যাটা। এখানে ভর সংখ্যাটা কি? এখানে ভর সংখ্যা হচ্ছে একটা ক্ষেত্রে 12, একটা ক্ষেত্রে 13, একটা ক্ষেত্রে 14। তাহলে কটা আইসোটোপ আমরা পেলাম কার্বনের? আমরা পেলাম কার্বনের এই একটা, এই দুটো, এই 3টে। আমরা তাহলে কার্বনের কটা আইসোটোপ পেলাম? আমরা কার্বনের 3টে আইসোটোপ পেলাম, 12C6, 13C6, 14C6। ক্লিয়ার? সেটাই আমি এখানে লিখেছি
যে যেহেতু কার্বনের পারমাণবিক ভর 12, 13, 14 তিন ধরনের হতে পারে, তাই তার উপর বেস করে আমি তিনটে আইসোটোপ কার্বনের পেয়েছি। ওয়ান ইজ 12C6, একটা হচ্ছে 12C6, একটা হচ্ছে 13C6, একটা হচ্ছে 12C6, একটা হচ্ছে 12C6, একটা হচ্ছে 13C6, একটা হচ্ছে 14C6। এর মধ্যে 14C6 এই কার্বনটা এটা হচ্ছে তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ কার্বন। কেন আমি এটার ডিসকাশনটা এইভাবে করব, যে আমরা যদি 12C6কে দেখি বা 14C6কে দেখি, আমরা 14C6কে দেখি, 14C6, তাহলে 14C6-এর ক্ষেত্রে আমরা কি দেখছি, যে এটা হচ্ছে আমার প্রোটন সংখ্যা। 14C6-এর ক্ষেত্রে কি দেখছি, এটা হচ্ছে আমার প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যাকে আমি যদি পি দিয়ে রিপ্রেজেন্ট করি, প্রোটন সংখ্যাকে আমি যদি পি দিয়ে রিপ্রেজেন্ট করি, প্রোটন সংখ্যাকে যদি আমি পি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে পি হচ্ছে 6। আর নিউট্রন সংখ্যা কত হবে, যদি আমি নিউট্রন সংখ্যাটা জানতে চাই এখানে, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে না, আমরা জানি নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু ভর সংখ্যা, যেটাকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করছি, এম দিয়ে রিপ্রেজেন্ট করছি মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে এম এখানে কত, এম এখানে 14, ভর সংখ্যা এখানে 14, তাহলে 14 মাইনাস 6 দ্যাট ইজ 8। তাহলে এর প্রোটন সংখ্যা, তাহলে 14C6-এ প্রোটন সংখ্যা হচ্ছে 6 আর নিউট্রন সংখ্যা হচ্ছে 8। তাহলে যদি আমি দেখি নিউট্রন বাই প্রোটন, তাহলে তার ভ্যালু কত, তার ভ্যালু হচ্ছে 8/6 দ্যাট ইজ 1.33, 1.33। আর আমরা যদি দেখি যে নিউট্রন বাই প্রোটন, নিউট্রনের সংখ্যা বাই প্রোটনের সংখ্যা, মানে এই যে টার্মটা আমি এখানে সিগনিফাই করছি, নিউট্রন বাই প্রোটন, এর ভ্যালুটা যদি মোস্ট অ্যারাউন্ড 1.3 এর থেকে বেশি হয়, জেনারেলি 1.5 বা তার বেশি হলে আমরা তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি দেখতে পাই ওই অ্যাটমের মধ্যে, কিন্তু যদি 1.3 বা 1.3 এর থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রেও সেই অ্যাটমটাকে আমরা রেডিও অ্যাক্টিভ বলতে পারি বা তেজস্ক্রিয় বলতে পারি। এবার 1.3 এর বেশি, অবভিয়াসলি গ্রেটার দেন 1.3, আর তাই তার রেসপেক্টে আমি এইটাকে কিন্তু তেজস্ক্রিয় বলছি, তেজস্ক্রিয় আইসোটোপ। এটা খুব ইম্পর্টেন্ট একটা আইসোটোপ পৃথিবীর বয়স নির্ধারণে বা অন্য কোনো জীবাশ্মের বয়স নির্ধারণে কিন্তু এই আইসোটোপটা ইউজ হয়, খুব ইম্পর্টেন্ট আইসোটোপ এটা। এবং কোনো একটা জিনিস প্রাচীন অ্যান্টিক জিনিস বলে, মানে প্রাচীন জিনিস যেগুলো, সেগুলোর বয়স কত, সেই বয়সটা কিন্তু এই রেডিও অ্যাক্টিভ কার্বন 14C6-এর সাহায্যে নির্ধারণ করা যায়, যেটাকে আমরা বলি রেডিও অ্যাক্টিভ ডেটিং। সো আইসোটোপের কনসেপ্টটা গেল। নেক্সট এরপর আমরা আসছি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসটাকে আমরা কিভাবে বলবো না, আমি জানি কি কার্বনের প্রোটন সংখ্যা 6, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6 মানে হচ্ছে প্রোটন সংখ্যা 6, তার মানে ইলেকট্রন সংখ্যাও 6। আমি একটু ক্লিয়ারলি লিখি জিনিসটা, তাহলে প্রোটন সংখ্যা 6, তার মানে ইলেকট্রন সংখ্যাও 6, কারণ একটা অ্যাটমের মধ্যে, একটা পরমাণুর মধ্যে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যার সমান হয়, সেই কারণেই পরমাণুটা নিস্তরিত হয়। তাহলে ইলেকট্রনের সংখ্যা 6, তাহলে এবার ইলেকট্রন বিন্যাস করব। ফার্স্টে আসবে কেতে আমি দেবো 2, কারণ কেতে ম্যাক্সিমাম 2 ইলেকট্রন যেতে পারে। তারপরে এলে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন যেতে পারে, কিন্তু আমার কাছে অতগুলো ইলেকট্রন নেই। কেতে 2 ইলেকট্রন দেওয়ার পর আমার কটা ইলেকট্রন পড়ে থাকে, 6 থেকে 2 বাদ দাও 4, তাই আমার ইলেকট্রন বিন্যাস হচ্ছে K2L4।
কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা যদি আমি ইন টার্মস অফ এসপিডিএফে করতে যাই, অর্থাৎ এসপিডিএফে ইলেকট্রন বিন্যাসটা করতে যাই, তাহলে আমার ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? আমরা জানি কি এনার্জির অর্ডারটা কীরকম হয়? এনার্জির অর্ডারটা এরকম হয়, ফার্স্টে হয় 1s, এনার্জির অর্ডারটা ফার্স্টে হয় 1s, দেন 2s, দেন 2p, দেন 3s, দেন 3p, তাহলে 1s, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p। 1s এ আমার ম্যাক্সিমাম কটা ইলেকট্রন যেতে পারে? 1s এ আমার ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন যেতে পারে। 2s এও আমার ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন যেতে পারে। 2p তে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন যেতে পারে। 3s এ ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন যেতে পারে। আর 3p তে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন যেতে পারে। 3p তে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন যেতে পারে। তাহলে দেখো আমার কাছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কত? 6। তাহলে ফার্স্টে যাবে 1s এ, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস 6, তার মানে ফার্স্টে যাবে 1s এ, দেখো 1s এ গেছে। তারপর ফার্স্টে যাবে 1s এ, দেখো 1s এ গেছে। তারপরে 2s এ ম্যাক্সিমাম কটা ইলেকট্রন যেতে পারে? দুটো, 2s এ গেছে। তাহলে এবার তাহলে আমার কটা ইলেকট্রন চলে গেল? 1s এ দুটো, 2s এ দুটো, তার মানে 2 + 2 4। তাহলে পড়ে রইল কটা? আরও দুটো ইলেকট্রন। কোথায় যেতে পারে? 2p তে। 2p তে ম্যাক্সিমাম কটা ধরতে পারে? 2p তে ম্যাক্সিমাম ধরতে পারে 6টা। 2p তে ম্যাক্সিমাম 6টা ধরতে পারে, কিন্তু আমার কাছে পড়ে রয়েছে দুটো, তাই দুটো 2p তে যাবে। দেখো 2p তে গেছে, তার মানে 2p2। তাহলে ইলেকট্রন বিন্যাস কি? 1s2, 2s2, 2p2। ক্লিয়ার? 1s2, 2s2, 2p2। আরেকবার রিপিট করছি, দেখো ফার্স্টে এনার্জি অর্ডারটা কীরকম? এনার্জি অর্ডারটা হচ্ছে এরকম। এনার্জি অর্ডারটা হচ্ছে ফার্স্টে 1s এ যাবে, তারপর 2s এ যাবে, তারপর 2p তে যাবে। 1s এ যাচ্ছে, তারপর 2s এ যাচ্ছে, তারপর 2p তে যাচ্ছে, তারপর 3s এ যাচ্ছে, তারপর 3p তে যাচ্ছে। এই এনার্জি অর্ডারটা আমি কোথা থেকে পাচ্ছি? এই এনার্জি অর্ডারটা আমি পাচ্ছি হচ্ছে আফবাও প্রিন্সিপাল থেকে আমি এনার্জি অর্ডারটা পাচ্ছি, যেটা কিনা আমার স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারে আছে। আফবাও প্রিন্সিপাল থেকে আমি এনার্জি অর্ডারটা পাচ্ছি, এবং সেখান থেকে আমি যে কোনো একটা অ্যাটমের ইলেকট্রন বিন্যাসটা বার করতে পারি। তাহলে এই রেসপেক্টে 1s2, 2s2, 2p2 কীভাবে আসছে? না, আমি আফবাও প্রিন্সিপাল থেকে পাচ্ছি, ফার্স্টে 1s এ যাচ্ছে, তারপর 2s এ যাচ্ছে, তারপর 2p তে যেতে পারে, তারপর 3s এ যেতে পারে, তারপর 3p তে যেতে পারে। 1s এ কটা যেতে পারে? ম্যাক্সিমাম দুটো। দেখো 1s এ ম্যাক্সিমাম দুটো চলে গেল, তাহলে 6 থেকে আমার দুটো ইলেকট্রন চলে গেল, পড়ে রইল 4টে। তারপর কোথায় যাবে? 2s এ। 2s এ ম্যাক্সিমাম কটা ইলেকট্রন যেতে পারে? 2s এ ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন যেতে পারে, তাহলে 4টে থেকে আরও দুটো চলে গেল, তাহলে পড়ে রইল দুটো। 2p তে ম্যাক্সিমাম কটা যেতে পারে? ম্যাক্সিমাম 6টা যেতে পারে, কিন্তু তোমার হাতে 6টা ইলেকট্রন নেই, তোমার হাতে দুটো ইলেকট্রন পড়ে আছে, তাহলে ওই দুটো ইলেকট্রনে 2p তে যাবে। সেই কারণে 1s2, 2s2, 2p2, যেহেতু 2p তে দুটো ইলেকট্রন গেছে। এবার দেখো এস যে আমাদের উপকক্ষ বা সাবশেল, এস কিন্তু উপকক্ষ বা সাবশেল, তার মধ্যে কেবলমাত্র একটাই অরবাইটাল থাকে। সেই কারণে আমরা এসকে অরবাইটাল বলেও রিপ্রেজেন্ট করি, বাট এস কিন্তু অরবাইটাল নয়। মানে এস অরবাইটালও প্লাস সাবশেল, কিন্তু আমরা যদি কনসেপচুয়ালি ব্যাপারটা ভাবি, তাহলে এসটাকে ফার্স্টে সাবশেল বলবো। যেহেতু এসের মধ্যে একটা অরবাইটাল আছে, তাই এসকে আমরা এস অরবাইটাল বলি। তাহলে এসে একটাই অরবাইটাল থাকে, কিন্তু পি সাবশেলে কিন্তু একটা অরবাইটাল থাকে না, তাই পিকে আমরা অরবাইটাল বলতে পারবো না। পি সাবশেলের মধ্যে 3টে অরবাইটাল থাকে, সেই 3টে অরবাইটালকে আমরা রিপ্রেজেন্ট করি পিএক্স, পিওয়াই, পিজেড।
এবার ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কিন্তু এখানে দেখছি যে 1s এ দুটো গেছে, 2s এ দুটো গেছে, 2p তে দুটো গেছে। তাহলে ফার্স্টে আমি কি ড্র করছি? ফার্স্টে আমি ড্র করব, এটা হচ্ছে আমার 1s, এটা হচ্ছে আমার 2s, এটা 1s, এটা 2s, আর নিচে আমি ড্র করছি এটা আমার হচ্ছে 2p। ওকে, মনে রাখবে যে এই 1s এর আর 2s এর মধ্যে কিন্তু এনার্জি ডিফারেন্স আছে। 1s এর থেকে 2s এর এনার্জি বেশি, আবার 2s এর থেকে 2pর এনার্জি বেশি। কিন্তু এই 2pর যে অরবিটালগুলো, এই যে 2pর আন্ডারে যে অরবিটালগুলো আছে, এই 2pর আন্ডারে যে এই 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর যে অরবিটালগুলো আছে, এদের কিন্তু এনার্জি সেম। তার মানে 2pর আন্ডারে যে অরবিটাল 2px, 2py, 2pz, আমি যদি এগুলোকে নাম দিয়ে মেনশন করি, অর্থাৎ 2px, 2py, 2pz, তাহলে এদের কিন্তু 2px, 2py, 2pz, 2pz, তাহলে এরা কিন্তু এনার্জি সেম। এবার যাদের এনার্জি সেম তাদের ক্ষেত্রে আগে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন ভরবে বা প্রত্যেকটাতে সিঙ্গেল ইলেকট্রন ভরবে, তারপর সেখানে ইলেকট্রনের জোড় বাঁধা হবে বা ইলেকট্রনের পেয়ারিং হবে। কিন্তু 1s আর 2s সেম এনার্জিতে নেই। এবার প্রথম ইলেকট্রনটা কোথায় ঢুকবে? 1s এ। দ্বিতীয় ইলেকট্রনটা, এবার ভালো করে বোঝার চেষ্টা করো, দ্বিতীয় ইলেকট্রনটা তুমি বলবে তাহলে 2s এ ঢুকবে। কারণ হুন্ডের মাল্টিপ্লিসিটি রুল বলেছে কি না, ফার্স্টে সিঙ্গেল ইলেকট্রন ভরবে তারপর পেয়ারিং হবে। কিন্তু হুন্ড কি বলেছেন না, সেম এনার্জির অরবিটালে ফার্স্টে সিঙ্গেল ইলেকট্রন ভরবে, তারপর ইলেকট্রনের জোড় বাঁধা বা পেয়ারিং হবে। তাহলে 1s এ একটা ইলেকট্রন ঢোকার পর ইলেকট্রনটা 2s এ ঢুকবে না, কারণ 1s আর 2s এর এনার্জি সেম নয়। তাই ফার্স্টে 1s এ একটা ইলেকট্রন ঢুকবে, তারপর 1s এ আর একটা ইলেকট্রন ঢুকবে, তারপরে 1s এ আর একটা ইলেকট্রন ঢুকবে, তারপর 1s এ আর একটা ইলেকট্রন ঢুকবে, তাহলে দুটো ইলেকট্রন। তৃতীয় ইলেকট্রনটা কোথায় ঢুকবে? তৃতীয় ইলেকট্রনটা ঢুকবে 2s এ। তৃতীয় ইলেকট্রনটা ঢুকবে 2s এ। চতুর্থ ইলেকট্রনটা কোথায় ঢুকবে? 2p তে? না, 2p তে ঢুকবে না, কারণ 2s আর 2p এর মধ্যে এনার্জি ডিফারেন্স আছে। তাই চতুর্থ ইলেকট্রনটা ঢুকবে আমার 2s এ। পঞ্চম ইলেকট্রনটা ঢুকবে কোথায়? এবার p তে গিয়ে ঢুকবে, p এর প্রথম অরবিটালে দাও। এবার প্রশ্ন হচ্ছে ষষ্ঠ ইলেকট্রনটা কোথায় যাবে? ওটা কি ওই অরবিটালেই জোড় বাঁধবে? না, হুন্ড কি বলেছেন, যখন সেম এনার্জির অরবিটাল হবে তখন কিন্তু আগে সিঙ্গেল ইলেকট্রন ভরবে, সেই জন্য এখানে আর একটা ইলেকট্রন ভরবে। তাহলে দেখো, 1 2 3 4, 1 2 3 4 5 6টা ইলেকট্রন হয়ে গেল। দেখো, ইলেকট্রন বিন্যাস ফুলফিল হয়ে গেল। সো এটা ছিল আমাদের ইলেকট্রন বিন্যাস, এটা ছিল আমাদের কার্বনের ইলেকট্রন বিন্যাস। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। এবার প্রশ্ন হতে পারে যে আমি একটা অ্যারো ওপরের দিকে মুখ করে, একটা অ্যারো নিচের দিকে মুখ করে, এটা কেন দিলাম? এটা বোঝায় না একই অরবিটালের মধ্যে ইলেকট্রনের ঘূর্ণন। একটা জিনিস মাথায় রাখবে, একটা ইলেকট্রন এরকম যদি দেখতে হয়, তাহলে ইলেকট্রনটা কিন্তু ঘোরে, ঠিক আছে? একটা ইলেকট্রন যদি এরকম দেখতে হয়, তাহলে ইলেকট্রনটা কিন্তু ঘোরে। সেটা যদি ক্লকওয়াইজ ঘোরে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, আমার সেটা নিয়ে ম্যাটার করে না, ক্লক ঘুরছে। কিন্তু ইলেকট্রনটা যখন ঘোরে, মানে এই যে একই অরবিটালের মধ্যে যখন দুটো ধরো এরকম, সাপোজ আমি একটা এক্সাম্পল আনছি যে এই অরবিটালের মধ্যে এরকম দুটো ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রনের ঘূর্ণন যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়,
তাহলে আর একটা ইলেকট্রনের ঘূর্ণন ক্লকওয়াইজ হবে। একই অরবিটালের মধ্যে জোড় বেঁধে আছে, একই অরবিটালের মধ্যে জোড় বেঁধে আছে এমন দুটো ইলেকট্রনকে যদি আমি দেখি, তাহলে একটা ইলেকট্রনের ঘূর্ণন যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, তাহলে আর একটা ইলেকট্রনের ঘূর্ণন ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে হবে। তার মানে একটা ইলেকট্রন, তার মানে এই কেসটার ক্ষেত্রে যদি আমি ডিসকাস করি, এই কেসটার ক্ষেত্রে তাহলে এই ইলেকট্রনটা যদি এই দিকে ঘোরে, তার মানে কি না ঘড়ির কাঁটার বিপরীত দিকে এরকম ঘুরছে, এরকম ঘুরছে, এরকম ঘুরছে, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে আর একটা ইলেকট্রন, তাহলে আর একটা ইলেকট্রন যদি এরকম হয়, ব্ল্যাক কালারে দেখানো হচ্ছে, আর একটা ইলেকট্রনের ঘূর্ণন এই রকম হবে, যেটা ঘড়ির কাঁটার দিকে। তাহলে এইভাবে আমরা দুটো ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করছি। দেখো, যদি ঘড়ির কাঁটার উপরের দিকে হয় তাহলে সেই জন্য আমরা করছি উপরের দিকে অ্যারোর মুখটা আছে, আর ঘড়ির কাঁটার দিকে যখন ইলেকট্রনের ঘূর্ণন হচ্ছে তখন নিচের দিকে অ্যারোটা আছে, এবং এর রেসপেক্টে স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ মাইনাস হাফ। ধরো এটাকে যদি তুমি প্লাস হাফ বলো, যদি এটাকে তুমি প্লাস হাফ বলো, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস হাফ। সেই জন্য আমি অ্যারোটাকে এইভাবে রিপ্রেজেন্ট করেছি। সো আই থিঙ্ক এই অবধি ক্লিয়ার, কেমিস্ট্রি অফ কার্বনে এই অবধি ক্লিয়ার। এটা ছিল আমাদের স্ট্রাকচার অফ অ্যাটমের রেসপেক্টে, মানে একটা অ্যাটমের স্ট্রাকচার কীরকম এবং তার ইলেকট্রন বিন্যাস কীরকম আমরা সেই রেসপেক্টে ডিসকাশন করছিলাম। এবার আমরা যদি আমাদের পুরনো মডেলটা দেখি, আমরা কি দেখতে পাবো? আমরা আমাদের পুরনো মডেলে কি দেখতে পাবো? যে এই যে কার্বনটা, এটা তার নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারিদিকে এটা আমার কে কক্ষপথ, এটা আমার এল কক্ষপথ। কে কক্ষপথে দেখো একটা দুটো ইলেকট্রন আছে, এল কক্ষপথে আমার দেখো একটা দুটো তিনটে চারটে ইলেকট্রন আছে। তাহলে 2 + 4 6। আমরা যে পুরনো পরমাণুর গঠন পড়ি, এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। এবার প্রশ্ন হচ্ছে যে কার্বন তাহলে কি ধরনের যৌগ গঠন করবে? ফার্স্ট অফ অল, আয়নীয় না সমযোজী? তার জন্য আমাকে জানতে হবে যে আয়নীয় যৌগ গঠন করতে গেলে আমার কি লাগে, সমযোজী যৌগ গঠন করতে গেলে আমার কি লাগে। আয়নীয় যৌগ গঠন করতে গেলে আমার লাগে হচ্ছে আয়ন। আর আয়ন গঠন হয় কিভাবে? আয়ন ক ধরনের হতে পারে? আয়ন হতে পারে দু ধরনের, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন কখন গঠন হয় না, যখন কোনো একটা পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের একটা কি দুটো কি তিনটে ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হয়। একটা কি দুটো কি তিনটে ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হয়, মানে কি না প্লাস চার্জ তার মধ্যে আছে, নাম্বার অফ প্রোটনস নাম্বার অফ ইলেকট্রনসের থেকে বেশি, তখন সে ক্যাটায়ন গঠন করে। আর যদি তার নাম্বার অফ ইলেকট্রনস নাম্বার অফ প্রোটনসের থেকে বেশি হয়, দ্যাট মিন্স তার সর্ববহিস্থ কক্ষে একটা দুটো কি তিনটি ইলেকট্রন গ্রহণ করে, তখন সেটা অ্যানায়নে পরিণত হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি করে কেন? ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি সোডিয়ামের এক্সাম্পল নিই, সোডিয়াম, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হবে না K2, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কী হবে K2
L8M1, তাহলে M কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সেটা যদি ছেড়ে দেয়, M কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সেটা যদি ছেড়ে দেয়, তাহলে K2L8 এটা কার ইলেকট্রন বিন্যাস? না, এটা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস। আর নিয়ন কি? একটা নিষ্ক্রিয় গ্যাস। আর আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস। তাই Na যদি এই ইলেকট্রনটাকে ছেড়ে দেয়, তাহলে Na অবশ্যই Na+ হবে। অন্যদিকে ক্লোরিনের যদি আমি এক্সাম্পল দেখি, তাহলে ক্লোরিন কি? K2, ক্লোরিন হচ্ছে আমার K2L8M7। K2L8M7, তাহলে এ কিন্তু 7টা ইলেকট্রন ছাড়তে পারবে না, 7টা ইলেকট্রন ছাড়া এর পক্ষে পসিবল নয়। এ কী করবে? এ দেখছে আমার কাছে সহজ উপায় কি? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করা। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কি? এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে একে একটা ইলেকট্রন এক্সট্রা নিতে হবে। তাহলে একটা ইলেকট্রন যদি এক্সট্রা নেয়, তাহলে ওর মাথায় মাইনাস চার্জ আসবে। তাহলে সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেতে গেলে সোডিয়ামকে ইলেকট্রন ছাড়তে হচ্ছে। আর ক্লোরিনকে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেতে গেলে ক্লোরিনকে কিন্তু ইলেকট্রন নিতে হচ্ছে। তাহলে ইলেকট্রন ছাড়া বা ইলেকট্রন নেওয়া এটা সম্পূর্ণ কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু অ্যাটমের ইচ্ছার উপর নির্ভর করে না। অ্যাটমটার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কে, এবং সেই ইলেকট্রন বিন্যাসটা লাভ করতে গেলে তাকে কি করতে হবে তার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা যদি কার্বনকে দেখি, তাহলে কার্বনকে যদি আমরা দেখি, তাহলে কার্বনের এদিকে একটা নিষ্ক্রিয় গ্যাস আছে, ডান দিকে আছে নিয়ন, আর অন্য দিকে আছে হিলিয়াম। হিলিয়ামের নাম্বার অফ ইলেকট্রনস কত? হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 2, নিয়নের 10, কার্বনের 6। তাহলে দেখো হিলিয়াম, এটা হাইড্রোজেনের সাইন হয়ে গেছে, আই এম সরি। তাহলে হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে গেলে কার্বনকে 4টি ইলেকট্রন, হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে গেলে কার্বনকে 4টে ইলেকট্রন ছাড়তে হবে। আর নিয়নের কনফিগারেশন পেতে গেলে কার্বনকে 4টি ইলেকট্রন নিতে হবে। দুটোই সেম কন্ডিশনের মতো। যেমন আমি যদি ক্লোরিনকে দেখি, তাহলে ক্লোরিনকে যদি নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন পেতে হতো, তাহলে ক্লোরিনকে কি করতে হতো? ক্লোরিনকে 7টা ইলেকট্রন ছাড়তে হতো, যেটা কিন্তু খুব পসিবল একটা প্রসেস নয়। কিন্তু একটা ইলেকট্রন নেওয়া ওর কাছে ইজিলি ব্যাপার, কারণ একটা ইলেকট্রন নিলেই সব থেকে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেয়ে যাচ্ছে। বাট সোডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছিল? সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখছিলাম সোডিয়াম যদি তার এম কক্ষে যেখানে একটা ইলেকট্রন ছিল, সোডিয়ামের এম কক্ষে যেখানে একটা ইলেকট্রন ছিল, তাহলে সেখানে যদি আরও 7টা ইলেকট্রনও নিত, তাহলে কি হতো না, সে আর্গনের ইলেকট্রন বিন্যাস পেত। কিন্তু দেখছে 7টা ইলেকট্রন নেওয়া খুব একটা সহজ ব্যাপার নয়, সেই কারণেই ও একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। ওটা ওর কাছে খুব সহজ ব্যাপার, সহজেই ওর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস। সেই জন্যই কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কথাটা আসে। কেন আসে তার এক্সপ্লেনেশন আরও ডিটেলে বলা যাবে। কিন্তু কার্বনের ক্ষেত্রে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পেতে গেলে তাকে 4টি ইলেকট্রন ছাড়তে হবে, আর নিয়নের ইলেকট্রন বিন্যাস পেতে গেলে তাকে 4টি ইলেকট্রন নিতে হবে। তো দুটো ক্ষেত্রেই সেম প্রসেস। কিন্তু প্রশ্ন হচ্ছে কার্বন এই দুটোর কোনোটাই করে না।
কিন্তু প্রশ্ন হচ্ছে কার্বন এই দুটোর কোনোটাই করে না। কেন? কেন? দেখা যাচ্ছে কার্বন অ্যাটম, সেখান থেকে একটা ইলেকট্রন বার করতে গেলে আমাকে কিছুটা এনার্জি দিতে হবে। সেই এনার্জিটাকে আমরা কি এনার্জি বলি? আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন শক্তি। তাহলে কার্বন থেকে একটা ইলেকট্রন বের করে সেটাকে C+ পরিণত করতে গেলে আমাকে IE1 দিতে হবে, যেটা প্রথম আয়োনাইজেশন এনার্জি। আর একটা ইলেকট্রন বার করতে গেলে আরও অ্যাডিশনাল কিছু এনার্জি দিতে হবে, সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 2। সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 2। যদি তৃতীয় ইলেকট্রন বার করতে যাই তাহলে আমাকে আরও অ্যাডিশনাল এনার্জি দিতে হবে, আয়োনাইজেশন এনার্জি 3। আর চতুর্থ ইলেকট্রন বার করতে গেলে আমাকে আরও এনার্জি দিতে হবে, যেটা আয়োনাইজেশন এনার্জি 4। তাহলে টোটাল আমাকে কতটা এনার্জি দিতে হচ্ছে? চারটি ইলেকট্রন বার করতে গেলে আমাকে টোটাল কতটা এনার্জি দিতে হচ্ছে? IE1। চারটি ইলেকট্রন বার করতে গেলে আমাকে দিতে হচ্ছে IE1 প্লাস IE2 প্লাস IE3 প্লাস IE4। এই যে এতটা অ্যামাউন্ট অফ এনার্জি, এটা এতটাই বেশি অ্যামাউন্ট অফ এনার্জি যে সেটা প্রোভাইড করা সম্ভব হচ্ছে না। এনার্জিটা কে দেয়? না, যে ইলেকট্রন গ্রহণ করে। এই যে কার্বন যে চারটি ইলেকট্রন ছাড়ছে, সেই চারটি ইলেকট্রন যে অ্যাটমটা গ্রহণ করবে সেই নিশ্চয়ই এনার্জি ছাড়বে। কার্বন অ্যাটম যে ইলেকট্রনগুলো ছাড়ছে, সেই ইলেকট্রনগুলো যে অ্যাটম গ্রহণ করবে সেই এনার্জি ছাড়বে, কিন্তু সে এতটা এনার্জি ছাড়তে পারছে না যে এনার্জি ছেড়ে ওই কার্বনের ইলেকট্রনগুলোকে বার করে নিয়ে আসতে পারে। মানে অতটা এনার্জি কিন্তু সিস্টেমে তুমি দিতে পারবে না। যে কারণে ক্লোরিন কিন্তু 7টা ইলেকট্রন ছাড়তে পারে না, কারণ 7টা ইলেকট্রন ছাড়তে গেলে তাকে কতটা এনার্জি দিতে হবে? IE1, IE2, IE3, IE4, IE5, IE6, IE7। এতটা অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া কি পসিবল নয়। তেমনই কার্বনের ক্ষেত্রেই পসিবল হবে না। IE1, IE2, IE3, IE4 পসিবল হবে না। সেই কারণে কার্বন কিন্তু C4+ গঠন করতে পারবে না। তার মানে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেতে গেলে তাকে C4+ আয়ন গঠন করতে হবে, কিন্তু সেটা পসিবল নয়, কারণ অতটা এনার্জি কিন্তু প্রোভাইড করা যাবে না। যে কারণে কার্বন ক্যাটায়ন গঠন করে। এবার প্রশ্ন হচ্ছে, ক্যাটায়ন তো গঠন করে না, কিন্তু অ্যানায়ন তো গঠন করতে পারে। অর্থাৎ 4টি ইলেকট্রন ছেড়ে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস না পাক, 4টি ইলেকট্রন নিয়ে নিয়নের ইলেকট্রন বিন্যাস তো পেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 4টি ইলেকট্রন আমি দিচ্ছি, ভালো করে আমাকে ভাবতে হবে যে 4টি ইলেকট্রন দিচ্ছি মানে আমি কি করছি। 4টি ইলেকট্রন যখন আমি দিচ্ছি তখন আমি আর কি হবে না, এই ছবিটা আমি যদি ভালো করে ফোকাস করি তাহলে 4টি ইলেকট্রন যখন আমি দিচ্ছি কোথায় যোগ হবে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কিন্তু ভালো করে ভেবে দেখো, ইলেকট্রন কি? ইলেকট্রন একটা ঋণাত্মক চার্জ পার্টিকেল। তাহলে এটা নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ। তাহলে যে ইলেকট্রনগুলো অ্যাটমের মধ্যে অলরেডি প্রেজেন্ট আছে, কার্বন অ্যাটমের মধ্যে যে ইলেকট্রনগুলো অলরেডি প্রেজেন্ট আছে, তারা এই ইলেকট্রনগুলোকে আসতে বাধা দেবে না? বাধা তো দেবেই, তারা তো এই ইলেকট্রনগুলোকে আসতে বাধা দেবে। সেই কারণেই তারা ইলেকট্রনগুলোকে আসতে বাধা দেবে, কারণ এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে। এদের
এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, যদিও নিউক্লিয়াস এদেরকে কাছে টানতে চাইবে, কারণ নিউক্লিয়াসে কি আছে, পজিটিভ চার্জ, আর পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ আমরা জানি কি, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। কিন্তু এই যে অ্যাটমসফিয়ারে যে এতগুলো ইলেকট্রন আছে, এবার ভালো করে একটা জিনিস আমাকে ভেবে দেখতে হবে, ভালো করে ভেবে দেখতে হবে, সাপোজ আমি একটা ইলেকট্রনকে আনছি, ঠিক আছে, একটা ইলেকট্রনকে আমি এখানে আনি, তাহলে এই ইলেকট্রনটাকে বাকি যে ইলেকট্রনগুলো অলরেডি প্রেজেন্ট ছিল তারা কিন্তু একে বিকর্ষণ করবে, কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণের জোরে এই কক্ষপথে ঢুকে গেল, এবার যখন আমি দ্বিতীয় ইলেকট্রনটাকে আনবো, তখন কিন্তু এই 6টা ইলেকট্রন যেগুলো অলরেডি প্রেজেন্ট ছিল তার সঙ্গে এই ইলেকট্রনটাও কিন্তু একে বিকর্ষণ করবে, তার সঙ্গে সঙ্গে এই ইলেকট্রনটাও কিন্তু একে বিকর্ষণ করবে, তাও এই দ্বিতীয় ইলেকট্রনটা ঢুকে গেল। তারপর আমি যখন তৃতীয় ইলেকট্রনটা আনবো তখন কি হবে, তখন এই 6টা ইলেকট্রনের সঙ্গে সঙ্গে এই যে দুটো, এই 6টা ইলেকট্রনের সঙ্গে সঙ্গে এই 6টা ইলেকট্রনের সঙ্গে সঙ্গে এই দুটো ইলেকট্রনও তো ওকে বিকর্ষণ করবে। তার মানে যত আমি এক্সট্রা ইলেকট্রন অ্যাড করছি তারা কিন্তু পরবর্তী ইলেকট্রনটার একটা শত্রু হয়ে উঠছে, কারণ তাদের সঙ্গে একটা বিকর্ষণ হবে, তারা কিন্তু আর ঢুকতে দেবে না, যতই নিউক্লিয়াস ওকে আকর্ষণ করার চেষ্টা করুক। আর এই ইলেকট্রনগুলো যে ইলেকট্রনগুলো প্রথমে ঢুকে গেছে তারা আবার নিউক্লিয়াসকে কিন্তু বাধা দেবে। প্রথমত কি হচ্ছে না, প্রথমে যখন 1 নম্বর ভদ্রলোক প্রবেশ করলো ব্যাপারটা ঠিকঠাক ছিল, কিন্তু এই 1 নম্বর ভদ্রলোক প্রবেশ করে 2 নম্বর ভদ্রলোকের প্রবেশে বাধা দিচ্ছে, প্লাস নিউক্লিয়াসকেও বাধা দিচ্ছে যে তুই ওকে ঢোকাস না। এবার ঠিক আছে, 2 নম্বর ভদ্রলোক ঢুকে গেল, এবার 3 নম্বর ভদ্রলোক যখন প্রবেশ করছে, 3 নম্বর ভদ্রলোক যখন প্রবেশ করছে, তখন 1 নম্বর আর 2 নম্বর কিন্তু যেমন ওকে বিকর্ষণ করছে তেমনি নিউক্লিয়াসকেও বাধা দিচ্ছে। সেই জন্য এই 4টি ইলেকট্রন একসঙ্গে ঢোকাটা পসিবল হবে না, যে কারণে কার্বন 4টি ইলেকট্রন ছেড়ে দিয়ে C4 প্লাসও হবে না, আবার 4টি ইলেকট্রন নিয়ে C4 মাইনাসও হবে না। তাহলে কার্বন আয়নীয় বন্ধন গঠন করে না, কার্বন সমযোজী বন্ধন গঠন করে। তাহলে কার্বন কি ধরনের বন্ধন গঠন করে? সমযোজী বন্ধন। আপ টু দ্যাট আই থিঙ্ক ক্লিয়ার।